সময়টা অষ্টাদশ শতক। হঠাৎই নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। নগরের কিছু শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কান্নায় শিশুদের মায়েদের বুক ভেঙে যাচ্ছে, বাবাদের চোখে ঘুম নেই। একের পর এক নিদ্রাহীন রাত কাটছে। অবশেষে শিশুদের পাওয়া গেল নগর সংলগ্ন নবাবের মহলের কাছে। কোনো নির্মম মানুষ বা জানোয়ার সেই নিষ্পাপ শিশুদের কলিজা ছিঁড়ে খেয়েছে। তারপর তাদের কলিজাহীন মৃতদেহ ফেলে দিয়েছে সেই পরিত্যক্ত প্রান্তরে। কিন্তু কার কাজ হতে পারে এটা, মানুষ নাকি কোনো পশুর? নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সবার মনে একটাই আতঙ্ক, এত নির্মম কাজ কার হতে পারে? অবশেষে জানা গেল তিনি আর কেউ নন, তার নাম আজিমুন্নেসা বেগম। প্রশ্ন হলো, কে এই আজিমুন্নেসা বেগম, আর তার সঙ্গে শিশুদের কলিজা খাওয়ার সম্পর্ক বা কী? সত্যি কি তিনি কলিজা খেতেন, নাকি সেটা গুজব ছিল? কেনই বা তাকে জিন্দা কবর দেওয়া হয়েছিল? তার কবর নিয়ে কেনই বা এত বিতর্ক? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলার ইতিহাসে ঐশ্বর্য আর বৈভবের পাশাপাশি রহস্যময়তার কমতি নেই। নবাব বেগমদের জীবন যেমন রহস্যময় ছিল, তেমনি বেশ কিছু নবাব এবং বেগম কুখ্যাত হয়েছিলেন তাদের নিষ্ঠুর স্বভাবের কারণে। তেমনি এক নিষ্ঠুর বেগম ছিলেন আজিমুন্নেসা, তার অপর নাম জিনাতুন্নেসা। সেই নারীর হৃদয় এতই কঠোর ছিল যে স্বয়ং তার পিতা মুর্শিদ কুলি খাঁ স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বেগম আজিমুন্নেসা ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর পালিত কন্যা। তার বেগম নৌসেরি বানু ছিলেন সন্তানহীনা, তাদের কোনো পুত্র সন্তান ছিল না। একমাত্র কন্যা আজিমুন্নেসা। তিনি কন্যার বিয়ে দেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিনের সঙ্গে। বলা যায় আজিমুন্নেসা ছিলেন সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী এবং ধনবান নারী। প্রচলিত আছে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। মুর্শিদ কুলি খাঁর এই কন্যাকে নিয়ে নানা কাহিনী আছে, তবে আসলে কোনটা সত্য তা বিচার করা যায় না। ইতিহাসের কথা অনুযায়ী আজিমুন্নেসা সেই সময় অর্থাৎ অষ্টাদশ শতকের একজন ভয়াবহ নারী ছিলেন। একবার এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন, কিন্তু তার কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছিল না। যখনই এই মারণ ব্যাধি তাকে গ্রাস করার পর্যায়ে, সেই সময় এক হাকিম তাকে এক অদ্ভুত চিকিৎসার কথা বলেন। তাকে নাকি দীর্ঘ 1 মাস মানুষের বাচ্চা অর্থাৎ শিশুদের কলিজা খেতে হবে, তাতেই এই রোগ সেরে যাবে। তবে তিনি এও সাবধানবাণী দেন যে এই কলিজা দীর্ঘ 1 মাস ধরে খেলে নেশার মতো হয়ে যাবে এবং তার পরিণতি খুব একটা ভালো হবে না। যাই হোক, অদ্ভুত এই চিকিৎসার কথা শুনে বেগম একটু অবাক হন, কিন্তু তিনি তখন বেঁচে ওঠার মোহে আচ্ছন্ন। বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে তিনি এই অদ্ভুত চিকিৎসা পদ্ধতি মেনে নিয়েছিলেন। সেকালে তার এতই ক্ষমতা ছিল যে কোনো কর্মচারীর পক্ষে তাকে অমান্য করা অসম্ভব ছিল। তার কর্মচারীরা তাকে 3 বছরের কম বাচ্চাদের কলিজা এনে দিতেন, আর তিনি তা পথ্য হিসাবে গ্রহণ করতেন। শোনা যায় তাকে এই কলিজা লুকিয়ে এনে দেওয়া হতো। তিনি প্রতিনিয়ত শিশুর কলিজা খেতে লাগলেন এবং খুব অদ্ভুতভাবেই তার এই রোগটি সেরে যায়। কিন্তু হাকিমের কথা অনুযায়ী এই কাজটি একবার শুরু করলে নেশা লেগে যাওয়ার কথা। তাই বেগমেরও নেশা লেগে গিয়েছিল এবং তিনি সেই নেশা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিলেন না। একবার সুস্থ হয়ে যাওয়ার পরেও তিনি প্রতিনিয়ত কলিজা খেতে থাকেন। ফলে গ্রামে বাচ্চা চুরির ঘটনা বেশ ভালোভাবে ছড়িয়ে পড়ে। কাজটি খুব গোপনে করা হলেও আজিমুন্নেসার এই নিষ্ঠুর কাজের ব্যাপারে একসময় তার পিতা নবাব মুর্শিদ কুলি খাঁ জেনে যান। তিনি তার একমাত্র মেয়ের প্রতি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তাকে জীবন্ত কবর দেন।
আবার অন্য মত অনুযায়ী তার স্বামী থাকা সত্ত্বেও প্রতি রাতে কোনো না কোনো সুপুরুষের সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হতেন তিনি, যাতে এই কথা কেউ জানতে না পারে। সেই জন্য দৈহিক মিলনের পর খাবারে বিষ প্রয়োগ করে প্রতিটি পুরুষকেই হত্যা করতেন। নবাব মুর্শিদ কুলি খাঁ তার মেয়ের এই হত্যালীলার কথা জানতে পারেন। পরে এই স্থানে মেয়েকে জীবন্ত সমাধিস্থ করেন। কিন্তু অনেকের মতেই এই সব গুজব। তার কারণ ইতিহাসের পাতায় এসবের কিছু উল্লেখ নেই। বেগম আজিমুন্নেসার ছেলে সরফরাজ খানের জীবদ্দশায় তার মায়ের মৃত্যু ঘটে। তার সামনে তার মাকে জীবিত কবর দেওয়া হবে আর তিনি সেটার প্রতিবাদ করবেন না, এরকমটা ঠিক মানা যায় না। আর তাছাড়া বেগম আজিমুন্নেসা খুব ধর্মপরায়ণ মহিলা ছিলেন। তিনি বেঁচে থাকতে অনেক ভালো কাজ করে গেছেন। একজন ধর্মপরায়ণ মানুষ এরকম ধিক্কারজনক কাজ করবেন, এটা বিশ্বাস করতেও মানুষের অসুবিধা হওয়ার কথা। আজিমুন্নেসা অত্যন্ত স্বাধীনচেতা প্রকৃতির মানুষ ছিলেন। তার পিতার তৈরি কাটরা মসজিদের অনুকরণে তিনি একটি ছোট মসজিদ নির্মাণ করেন এবং সেই মসজিদের নিচেই নিজের সমাধি তৈরি করে রাখেন। পরবর্তীতে সেখানেই জীবন্ত সমাধি দেওয়া হয় তাকে। আজিমুন্নেসা মনে করতেন তার সমাধির উপরে পুণ্যবান মানুষের পায়ের ছাপ পড়লে তাদের চরণস্পর্শে তার সমস্ত পাপ মুছে যাবে এবং তিনি মুক্তি লাভ করবেন। মৃত্যুর পরে সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। পরবর্তীকালে প্রবল এক ভূমিকম্পে তা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। আজিমুন্নেসা বেগমের সমাধির উপরে আরও একটি সমাধি দেখতে পাওয়া যায়, তবে এই সমাধিটি আসলে কার সেটি সঠিকভাবে জানা যায়নি। কেউ কেউ বলেন সমাধিটি সেই হাকিমের, আবার কেউ কেউ বলেন সমাধিটি বেগমের বিশ্বস্ত এক অনুচরের। 285 বছর আগে ঘটে যাওয়া ঘটনার অমীমাংসিত রহস্য আজও মুর্শিদাবাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আজিমুন্নেসা বেগমের মসজিদটি প্রবল ভূমিকম্পে ধ্বংস হলেও এর কারুকার্য করা একটি দেওয়াল এখনও বর্তমান। 1985 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। তারপরে এটিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 1734 সালে নির্মিত এই মসজিদটিতে ঠিক কবে যে আজিমুন্নেসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল ইতিহাস তা মনে রাখার প্রয়োজন বোধ করেনি। তাই তার মৃত্যুর সঠিক সময়টি আমাদের অজানাই থেকে গেছে। মসজিদটি আজ পুরোই ধ্বংসস্তূপ। শুধু একটি দেওয়ালের অংশবিশেষ আজও দাঁড়িয়ে রয়েছে। মুঘল স্থাপত্যে গড়া প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলে সোজা একটি পথ উঠে গেছে উঁচু একটি মঞ্চের মতো ঢিবির উপর। এই ঢিবির উপর রয়েছে ফুলের বাগান। সিঁড়ি বেয়ে এই ঢিবি বা বাগানে উঠতে হয়। সিঁড়িতে উঠে বাঁদিকে সিঁড়ির নিচের দিকে এগোলেই দেখা যাবে একটি সমাধি। এটি আজিমুন্নেসার সমাধি। অনেক ইতিহাসবিদদের মতে 1730 সালে আজিমুন্নেসার মৃত্যু হয় আর 1734 সালে এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়। তাহলে কিভাবে সেখানে আজিমুন্নেসার কবর দেওয়া হয়, এই প্রশ্ন সবার মনেই। বাবার সমাধির মতো তিনিও প্রবেশপথের সোপানের তলদেশে সমাহিত। ব্রিটিশ পূর্ববর্তী স্থাপত্যের মতো এখানেও রয়েছে মুঘল ছাপ। এখনও মুর্শিদাবাদের লালবাগে আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি দর্শন করতে বহু মানুষ আসেন। তাদের চরণস্পর্শে বেগমের মুক্তি লাভ ঘটেছে কিনা জানা নেই, কিন্তু লোককথা অনুসারে তিনি এখনও কলঙ্কিনী হিসেবেই রয়ে গেছেন।
মুর্শিদাবাদবাসী হিসেবে মুর্শিদাবাদে কর্মরত সকল ট্যুরিস্ট গাইডদের কাছে একটাই অনুরোধ, যে ঘটনার কোনো ঐতিহাসিক দলিল নেই, প্রমাণ নেই, যার জীবনীর ওপর কোনো গবেষণা নেই, শুধুমাত্র লোককথা অনুসারে দর্শককে রোমাঞ্চিত করার জন্য একজন মহিলাকে ও মুর্শিদাবাদের নবাবী ইতিহাসকে কলঙ্কিত করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তথ্যগুলো ভালো লাগলে ইতিহাস দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন। সেই সঙ্গে আমাদের ইতিহাস দর্পণ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।